নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। রাত 8টা মানে আপনারা জানেন দুয়ারে রিপোর্টার মিমি রয়েছে আপনাদের সঙ্গে। আজ রাজ্যে আবারও দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো। এবার মালদার গাজলে সমবায় ব্যাংকে হলো ডাকাতি। কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ডাকাতি। ব্যাংক কর্মীদের মোবাইল কেড়ে নেয় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। ডাকাতিতে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যাংক কর্মী। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে কয়েক লক্ষ টাকা লুটপাট করে দুষ্কৃতীরা। ব্যাংকের ক্যাশিয়ারকে পেটে গুলি চালায় তারা। আর এত কাণ্ড করে টাকা নিয়ে বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা। সরাসরি কথা বলবো সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে। সেবক, সমবায় ব্যাংকের ডাকাতির চেষ্টা এবং ভর দুপুরে যখন অত্যন্ত একটা জনবহুল এলাকা, চারপাশে বাজার দোকান, প্রচুর মানুষের আনাগোনা, সেই সময় এই রিস্ক নিল দুষ্কৃতীরা। কোনো কি তাদের কাছে কোনো রকম খবর ছিল যে বড় কোনো ট্রানজাকশন হতে পারে? মাত্র 6 লক্ষ টাকা খোয়া গেছে। একদমই দেখো, যতটা ভয়াবহ, যতটা দুঃসাহসিক এই ডাকাতি, সেই অনুযায়ী কিন্তু লুট হয়েছে মাত্র 6 লক্ষ টাকা। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি বড় কোনো লেনদেনের খবর ছিল দুষ্কৃতী দলের হাতে? না হলে রীতিমতো রেকি করে 8 জনের ডাকাত দল, গাড়ির ব্যবহার, সশস্ত্র অবস্থায় এত বড় একটা ঝুঁকি নিয়ে অপারেশন চালানো, তারপরে মাত্র 6 লক্ষ টাকা লুট, যার পরে কিন্তু পুলিশের হাতে পাকড়াও হতে হলো। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি তাদের হাতে খবর ছিল? কিন্তু ডাকাত দলের সঙ্গে যারা এনজিও, তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা কিন্তু অন্তত এখনই দাবি করছেন না। তারা সত্যি কথা সবটা বলবেন এমনটা নয়, কিন্তু তারা দাবি করছেন যে এরকম কোনো নির্দিষ্ট খবর ছিল না, কিন্তু টাকার লেনদেন ভালোই হয় এই সময় তাদের ধারণা ছিল, এবং তার ভিত্তিতেই হঠাৎ করেই নাকি তারা এই ডাকাতির পরিকল্পনা নিয়ে ব্যাংকে ঢুকে পড়েন। কিন্তু যেভাবে দল গঠন করা হয়েছে তাতে কিন্তু স্পষ্ট পূর্ব পরিকল্পনা করে রেকি করে ছাড়া এই ধরনের দুঃসাহসিক ডাকাতি করা সম্ভব নয়। কারণ কি গাড়ি ব্যবহার হবে তার ব্যবস্থা করা, একত্রিত হওয়া, কোন পথ দিয়ে আসবে, কোন পথ দিয়ে বেরিয়ে যাবে, এইসব সবটাই কিন্তু একটা পূর্ব পরিকল্পনা ছিল, যদিও শেষ রক্ষা হয়নি কারণ পুলিশি তৎপরতা। মিমি, সঙ্গে থাকো, ফিরবো তোমার কাছে। সেবক, ডাকাতিতে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন একজন ব্যাংক কর্মী, তার বক্তব্য শুনবো এবং সেই সময় যারা যারা উপস্থিত ছিলেন সেই প্রত্যক্ষদর্শীদের কথাও শুনবো। সব টাকা পয়সা নিয়ে চলে গেছেন। কজন এসেছিল? আমি তো গুনে দেবো 8-10 জন, 7-8 জন, 10 জন হবে মনে হয়। তো গুলি চালিয়েছে? কজনের হাতে বন্দুক ছিল? সবার হাতেই? সবার হাতেই। ও 2:20 কি 25 এরকম টাইমে কম্পিউটারে কাজ করছি, আমরা 2 জন স্টাফ ছিলাম। সেই মুহূর্তে অল্প বয়সেরই ছেলেগুলো, মুখ টুক সব বাঁধা, চোখে কালো চশমা পরা, সব ঢুকলো। হাতে রিভলভার ছিল। আগে মোবাইলগুলো নিয়ে তারপর রিভলভার ধরছে, হাতে বুকে রিভলভার ধরেছে আর বলছে ক্যাশ নিকালো করতে করতে আমাদের আরেকজন স্টাফ ছিল, ওই দাদা তো ক্যাশ দেখিয়ে দিল, ক্যাশ ওখান থেকে নিয়ে বলছে আরো ক্যাশ, যেটা সেফগার্ড যেখানে টাকা রাখা হয়, সিন্ধুক, ওটা যখনই খুলতে যাচ্ছে তখন তো অ্যালার্ম বেজেছে। বাজার সঙ্গে সঙ্গে ছেলেটা বন্ধ করতে যাচ্ছিল, ওই মুহূর্তে ছেলেটাকে গুলি করে। আর এরপর টাকা নিয়ে বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা দাপটের সঙ্গে, কিন্তু শেষ রক্ষা হলো না। পালানোর সময় পাকড়াও 3 ডাকাত। মালদায় পুলিশ ডাকাত গুলির লড়াই। দেখুন কিভাবে পাকড়াও করা হয়েছে, পুরোপুরি ফিল্মি কায়দায় পুলিশ গ্রেফতার করে 3 জন দুষ্কৃতীকে পুলিশ ধরে ফেলেছে। পায়ে গুলি লেগে জখম হয়েছে এক দুষ্কৃতী। গাজলে ডাকাতির পর দক্ষিণ দিনাজপুরে পালানোর চেষ্টা করেছিল তারা। পুলিশের হাতে পাকড়াও 3 দুষ্কৃতী। এই সেই গাড়ি যে গাড়িতে চড়ে ডাকাতি করতে এসেছিল দুষ্কৃতীরা। রীতিমতো বোমাবাজি করতে করতে গুলি চালিয়ে তারা ভিতরে ঢোকে। সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং দাপটের সঙ্গে তারা ডাকাতি করে। যদিও শেষ রক্ষা হয়নি, পুলিশের হাতে ধরা পড়েছে 3 জন। কিভাবে হলো এই গোটা অপারেশন, সেবকের কাছ থেকে ডিটেলে জানবো। সেবক, একদমই দেখো, ডাকাতি করার পর দুষ্কৃতীরা যখন এই গাড়িতে চড়ে পালানোর চেষ্টা করে, সেই সময় পিছু ধরা করেছিল গাজল থানার পুলিশ। পাশাপাশি এই রাস্তা থেকে কিন্তু দক্ষিণ দিনাজপুরে যাওয়া যায়, উত্তর দিনাজপুরে যাওয়া যায়, ফলে
একাধিক জেলাকে সতর্ক করা হয়, একাধিক থানাকে সতর্ক করা হয়। আর তারপর এই 2:30 নাগাদ ডাকাতি, তারপরে কিন্তু দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে পুলিশ, এবং সব মিলিয়ে অন্তত 60 থেকে 65 কিলোমিটার রাস্তা, যার মধ্যে কিছু রাস্তা দক্ষিণ দিনাজপুর সংলগ্ন, সেই সব রাস্তায় দাপিয়ে বেড়ায় দুষ্কৃতী ডাকাত দল। তারপর মালদহের, পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের সুকান্দি বলে যে জায়গা, সেখানেই কিন্তু গুলির লড়াই চলে। যদিও আগেই ডাকাত দল 2টি দলে ভাগ হয়ে যায়, 8 জনের দল 4 জন করে 2টি ভাগে ভাগ হয়ে যায়। একটি দল গাড়ি রেখে পালানোর সময় পিছু ধাওয়া করে পুলিশ, চতুর্দিকে প্রায় ঘিরে ফেলা হয়েছিল। এরপর তারাও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পুলিশও গুলি চালায়। 2 জন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান, তাদেরকে জখম অবস্থায় গ্রেফতার করা হয় মালদা মেডিকেল কলেজে, তাদের চিকিৎসা চলছে। এবং আরো যারা আছে তাদের কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ, এবং পুলিশ এখনো পর্যন্ত যেটা জানাচ্ছে যে এই গ্যাংটিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে, বেশিরভাগই চাচলের দুষ্কৃতী এমনটাই জানা যাচ্ছে। এর পাশাপাশি গাজলের স্থানীয় 2 দুষ্কৃতী যারা ব্যাংকের কাছেই বাড়ি, এরকম দুষ্কৃতীরাও রয়েছে। এরাই একসঙ্গে দল গঠন করেছিল, এবং 2 যে জখম যারা হাসপাতালে ইতিমধ্যে গ্রেফতার হয়ে রয়েছেন, তাদের মাধ্যমে বাকিদের মোবাইল, বাকিদের ছবি, বাকিদের নাম, এই সমস্ত তথ্য সংগ্রহ করছে পুলিশ। আর কিছুক্ষণ আগে মালদার পুলিশ সুপার এই সমবায় ব্যাংকে যান প্রদীপ কুমার যাদব, তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখেন, এবং দ্রুত পুরো দলটিকে গ্রেফতার করা সম্ভব হবে পুলিশ এমনটাই জানাচ্ছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু নগদ যে টাকা, সেই টাকা উদ্ধার হওয়া সম্ভব হয়নি। এই গাড়িটিকে বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে, এবং গাড়িতে একটি ব্যাগ পাওয়া গেছে, তাতে বোমা জাতীয় কিছু থাকতে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে। বোম ডিসপোজাল স্কোয়াডের সাহায্য চাওয়া হয়েছে। সব মিলিয়ে পুলিশ সুপারের নেতৃত্বে কিন্তু তদন্ত এগোচ্ছে, এবং দ্রুত কিনারা করা সম্ভব হবে পুরো বিষয়টির, এমনটাই পুলিশ দাবি করছে। এবং পুলিশের বড়সড় সাফল্য বলাই যায়। অনেক ধন্যবাদ সেবক। তোমরা কজন ছিলে? 8 জন ছিল। 8 জন ছিলে। হঠাৎ করে এই ব্যাংকে ডাকাতির পরিকল্পনা কেন? এই ব্যাংকে তোমার আত্মীয় চাকরি করে? যে গুলি লেগেছে বলতে পারবো না। তোমাদের অস্ত্র কোথা থেকে পেলে? অস্ত্র আমরা নিয়ে আসছিলাম, ওরা নিয়ে আসছিল। কোন থেকে ডাকাতির পরিকল্পনা করলে? আমি করিনি স্যার, আমাদের এলাকা প্ল্যানিং ছিল না, ওই যে সমীর মন্ডল আছে প্রোগ্রাম করেছিল স্যার। আমাদের ইচ্ছা ছিল না, বারবার ডাকে সালা আমাদেরকে ফাঁসিয়ে দিল। আমরা তো বাইরে থাকি স্যার। অস্ত্র কোথা থেকে পেলে? অস্ত্র ওদের কাছে ছিল, আমাদের কাছে নেই। মানে খবর পাওয়ার পর বিভিন্ন দিক থেকে আমাদের সোর্স ছিল, বিভিন্ন দিক থেকে আমরা তাড়া করছিলাম গাড়িটাকে। তারপরে যখন ওরা বুঝতে পারলো যে আমাদেরকে জেনে ফেলেছে বা পুলিশ ধাওয়া করছে, তখন ওরা একটা স্কুলে, প্রাইমারি স্কুলের সামনে গাড়িটাকে রেখে তারপরে নেমে পালিয়ে যাচ্ছিল। টোটাল এদের বক্তব্য অনুসারে এরা বলছিল প্রায় 8 জন, আমরা 4 জনকে ধাওয়া করছি। মানে 4 জন এক সাইড গেছে, 4 জন মানে অপোজিট সাইডে চলে গেছে। 4 জনকে ধাওয়া করলে 2 জনকে আপাতত ধরে, এরা ইনজিওর্ড ছিল, কিছুটা গুলি চালাচ্ছিল। এদের কাছ থেকে গুলিও পাওয়া গেছে, পিস্তলও পাওয়া গেছে। কত টাকা লুটপাট হয়েছে এখান থেকে? প্রাথমিক আমরা যে টাকা হিসেব করেছি 5 লাখ মতো। বলছি যে একজনের গুলি লেগেছে, তার শারীরিক অবস্থা কেমন আছে? মালদা মেডিকেল কলেজে ভর্তি আছে, আমরা ছিলাম সেখানে, ডক্টররা দেখছে, আপাতত স্টেবল আছে। অবশেষে মধ্যবিত্তের হেসেলে ফিরতে চলেছে স্বস্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রী বেচারাম মান্নার হস্তক্ষেপে শেষ পর্যন্ত সমাধান সূত্র মিলল। আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট উঠে গেল। কথা বলবো রানা আমাদের প্রতিনিধির সঙ্গে। রানা, এর ফলে আগামী কাল থেকে কি বাজারে আলুর দাম কমবে এবং যোগানে যে ঘাটতিটা ছিল সেটা আবার স্বাভাবিক হবে? আজ বৈঠকেই বা কি হলো, কি আশ্বাস পেলেন ব্যবসায়ীরা? হ্যাঁ দেখো, আজকে তো হরিপাল পঞ্চায়েত সমিতির যে তোমার বৈঠক হলো, রুদ্ধদ্বার তোমার বৈঠক বলা যেতে পারে, যেখানে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও আলু ব্যবসায়ী সংগঠনের সব সদস্যরা ছিল, হিমঘরের সদস্যরা ছিল, যেটা থেকে সমাধান সূত্র তোমার মিলেছে যে এরা ধর্মঘট প্রত্যাহার করে নিল। আগামী কাল থেকে কিন্তু স্বাভাবিকভাবে হিমঘর থেকে আলু বেরোবে, সেই আলু কিন্তু রাজ্যের প্রতিটা মানুষের পাতে যাবে। এখানে বেচারাম মান্না জানিয়ে দিয়েছেন যে হিমঘর থেকে 26 টাকা কেজি দরে আলু তোমার বের করা হবে। সেই আলু যখন ঝাড়াই বাছাই করে যখন খোলা বাজারে আসবে, সেই আলুর দাম 30 টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। ফলে আজকে এই যে 3 দিন ধরে কর্মবিরতির ফলে যে জেলা জুড়ে রাজ্যে যে বিভিন্ন যে আলুর আকাল দেখা দিয়েছিল, আলুর যোগান কমের জন্য দাম হু করে বাড়ছিল, হাফ সেঞ্চুরি হয়ে গেছিলো
আলু, সেই আলু কিন্তু আগামীকাল বাঙালির পাতে কিন্তু কিছুটা হলো কম হওয়ার আশঙ্কা প্রকাশ করছে আমজনতা বাঙালি। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, মানে এই যে আলুর দাম যেভাবে কালোবাজারি করা হচ্ছিল, সেদিকেও কিন্তু টাস্ক ফোর্স ও প্রশাসনের লোক কিন্তু প্রতিটা বাজারে ও মানে প্রতিটা আলুর আড়তে কিন্তু তারা নজরদারি করবে, যেন কোনোভাবেই এই আলুর মূল্য যেন 30 টাকা কেজির মানে উপর না যায়। পাশাপাশি যে বন সমর্থকরা তাদের কিন্তু একটা আক্ষেপ রয়ে গেছে যে রাজ্যের আলুর বিষয় নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি ছিল, সাধারণ মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উল্টো করে নিল। খুব সৌভাগ্য যে আমরা সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি এবং একদিকে যেরকম স্টোর অ্যাসোসিয়েশন, আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, তারা রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা 26 টাকা মূল্যে তারা আলু যোগান দেবে। আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে। আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে। তৃণমূলের কোন্দলে বন্ধ অটো টোটো, হাওড়ার লিলুয়ায় স্ট্যান্ড দখল নিয়ে কোন্দল। প্রাক্তন কাউন্সিলর এবং পঞ্চায়েতের মধ্যে দল বুঝবে, দল রয়েছে, দলের উপরে প্রাক্তন কাউন্সিলর পঞ্চায়েত সদস্যের মধ্যে এই বিবাদ। কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ করছেন অটো চালকরা, আবার পাল্টা পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন কাউন্সিলর। প্রকৃত ঘটনা ঠিক কি আমরা জানবো। দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবাশিস, কেন বন্ধ এই রুটে অটো টোটো, কেন চলছে না? দেখো, মূলত হাওড়া পুরসভা 64 নম্বর ওয়ার্ড লিলুয়া থানার অন্তর্গত ভট্টনগর থেকে লিলুয়া স্টেশন পর্যন্ত সেখানে অটো ও টোটো এই যে একটি স্ট্যান্ড রয়েছে, সেই স্ট্যান্ডের দখল নেওয়ার চেষ্টা চালায় কে? 64 নম্বর ওয়ার্ডের হাওড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর অর্থাৎ জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুবীর রাউত। তার বিরুদ্ধে অন্য জায়গা থেকে অটো এনে সেখানকার রুটে বসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এবং সেটি করেছে কি কারণে? টাকার জন্য এবং ক্ষমতা দখলের জন্য। এবং এই ঘটনা 2-3 দিন ধরে যখন ঘটতে থাকে, প্রতিবাদ করায় যে অটো চালকরা ছিল তাদের থেকে অটো তুলে নিয়ে গিয়ে ক্লাবে বন্ধ করে রাখে এই কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর সুবীর রাউত। আর তাকে সঙ্গ দেন কে? তার স্ত্রী, অর্থাৎ যিনি কিনা তৃণমূলের রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক। এবং তাদের এই দুজন অর্থাৎ স্বামী স্ত্রীর দাদাগিরি তা কিন্তু কার্যত বন্ধ হয়ে গেল অটো এবং টোটো চলাচল। এবং অভিযোগটা উঠছে কার বিরুদ্ধে? সুবীর রাউত। পাল্টা অভিযোগ করছেন সুবীর রাউত যে কাউন্সিলর, যে চকপাড়া আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য মৌসুমী চক্রবর্তী ও তার স্বামী, তারা নাকি এই দাদাগিরি করছে। তারা জোর করে হাওড়া পুরসভা বা বালি পুরসভা এলাকায় ঢুকে ক্ষমতা জাহির করার চেষ্টা চলছে। তবে যে বারবার করে অটো এবং টোটো চালকদের বিরুদ্ধে যে অভিযোগ, তা কিন্তু সরাসরি কাউন্সিলরের বিরুদ্ধেই যাচ্ছে। এমনকি সেই ঘটনা যখন আজকে থানায় গড়ায়, সেই থানাতে দেখা যায় যে এই যে প্রাক্তন পঞ্চায়েত সদস্য মৌসুমী চক্রবর্তী তার স্বামী, তাকে মারতে উদ্যত হন কে? তিনি নাকি মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক রেখা রাউত এবং এই যে কাউন্সিলর তার স্ত্রী, তাকে দেখা যাচ্ছে তিনি মারধর করার চেষ্টা করছে সবার সামনে। আর থানার মধ্যে এই ঘটনা কার্যত পুলিশ কিন্তু চুপ করেই বসে রইল। পুরো ঘটনায় দীর্ঘক্ষণ অটো এবং টোটো চলাচল ভট্টনগর থেকে লিলুয়া তা কিন্তু কার্যত বন্ধ হয়ে যায়। যতক্ষণ না তাদের সমস্যায় পড়েন। অনেক ধন্যবাদ দেবাশিস। প্রাক্তন কাউন্সিলর এবং পঞ্চায়েত সদস্য দুপক্ষেরই বক্তব্য শুনুন। এক্স কাউন্সিলর সুবীর রাউত আর রেখা রাউত হঠাৎ করে মিলনী স্ট্যান্ড থেকে অটোটা নিয়ে ভট্টনগর স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছে। যখন সবাই মিলে প্রতিবাদ করা হয়, বেশ করেছি, আমি এখানকার কাউন্সিলর, আমার কথাই শেষ কথা। রেখা দিয়েছে সমস্ত ড্রাইভারদের মারধর করে, ওখান থেকে গাড়ি সরিয়ে দেয়। আবার কতদিন ধরে ওনাদের বায়না হয়েছে, তোরা এখানে গাড়ি লাগালে তোদের পার ডে 100 টাকা করে পার্কিং চার্জ দিতে হবে। আমি গত 10 বছরের জনপ্রতিনিধি ছিলাম। এই প্রতিবাদ নিয়েই আজকে আমরা থানার দ্বারস্থ হয়েছি। প্রথম কথা, অটোর রুটটা ভট্টনগর বাজার থেকে লিলুয়া স্টেশন, যেটা বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে। তা অটোটা যেই রকম ছিল সেরকমই চলছিল। হঠাৎ করে নতুন করে এই আশিস চক্রবর্তী আর তার বউ মৌসুমী হঠাৎ করে নতুন করে এখানে অটোর ইউনিয়ন
চালিয়েছে, কিন্তু অটোটা কিন্তু সুপ্রিয় বোস যখন এমএলএ ছিল আমরাই এই অটোটা চালু করেছিলাম। ওরা এই অটোকে চলতে দেবে, ওই অটোকে চলতে দেবে না। আমার 40 বছর রাজনীতিতে একটা এলিগেশন নেই, অটোওয়ালারা ওই মৌসুমীর বর ছাড়া কোনো অটোর ড্রাইভার বলতে পারবে না যে আমি টাকা নিই। জেসিবি জেল হেফাজতে, কিন্তু তার বাহিনীর দাপটে এখনো ভীত সন্ত্রস্ত চোপড়া। বছর খানেকের পাওনা টাকা চাইতে গিয়ে জেসিবি সঙ্গী জব্বারের হাতে আক্রান্ত পাওনাদার সহ তার পরিবার। কথা বলবো আমাদের প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, পাওনা টাকা চাইতে গিয়ে এইরকম একটা ছবি, যেখানে আগুন জ্বলছে, একেবারে ধুন্ধুমার একটা পরিস্থিতি জেসিবি জেলে, তাহলে তার বাহিনী এতটা দাপট তাদের হয় কি করে? দেখো মিমি, তোমাকে জানিয়ে রাখি যে কিছুদিন আগেই, অর্থাৎ যে তোমাকে জানিয়ে রাখি যে কিছুদিন আগেই চোপড়ার যে ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিও কাণ্ডে মূল অভিযুক্ত যে জেসিবি, সে কিন্তু এখন জেলে রয়েছে। তবে তার সঙ্গীরা কিন্তু জেলের বাইরে রয়েছে, অর্থাৎ এলাকাতে রয়েছে। তাতেই কিন্তু এলাকায় একটা আতঙ্ক পরিবেশ তো রয়েছে বটে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই জেসিবির যে সঙ্গী জব্বারের দাদা জামশেদ, তিনি কিন্তু ভিন রাজ্যে কাজ করেন এবং যে লেবার অর্থাৎ যে শ্রমিক, সেই শ্রমিককে এই এলাকা থেকে নিয়ে গিয়ে সেখানে সিকিমে কাজ করাতেন এবং তারই কিন্তু মনসুর আলম তার কাজেই কাজ করতেন এবং কাজে কাজ করার সাথে প্রায় 1 বছর হয়ে গেল তার পাওনা টাকা কিন্তু দিচ্ছে না। গতকাল রাতে কিন্তু মনসুর এবং মনসুরের পরিবার ওই জামশেদের কাছে টাকা চাইতে গেলে তখন আর তিনি টাকা দিতে অস্বীকার করেন। তারপরে আজকে এই ঘটনা, অর্থাৎ আজকে যে অভিযোগ উঠছে এই জব্বার হচ্ছে জেসিবির সঙ্গী এবং তার দাপট কিন্তু এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে এবং এলাকায় জেসিবির সাথে থেকে কিন্তু দাপট সে তো এই ঘটনাই প্রমাণ করছে। আর ওদের কাছে আমরা টাকা পাচ্ছিলাম, আমার ভতিজা একটা টাকা পাচ্ছিল, কাজ করেছিল, টাকা পাচ্ছে, টাকার জন্য গিয়েছিল, টাকার জন্য রাত্রিবেলায় গিয়েছিল, রাত্রিবেলায় ওরা বলা বলি করলো, মারপিট করলো, যা হলো। সকালবেলায় আমরা বসেছিলাম বাড়িতে, আর গালিগুলা দিচ্ছিল না, সে আমাকে ধরে আমাকে সম্পূর্ণ মারি দিয়ে আমাকে মারতে পারে। আমাদের 5 জন যখন হয়েছি, আমরা খালি একজন দুই লাইন গুলি চালাইছি। সরকারি টিউবওয়েল তৃণমূল নেতাদের বাড়িতে, স্বজন পোষণের অভিযোগ উঠছে পুরুলিয়ায় ধেরাতবাম্বু পঞ্চায়েতে। 16টি টিউবওয়েল তৃণমূল নেতাদের জায়গায় বসানোর অভিযোগ। বড়াবাজারের বিডিওর কাছে লিখিত অভিযোগ দেয়। বিজেপির অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বড়াবাজারের বিডিওর। আমাদের অভিযোগ যে সরকার নলকূপ দিয়েছে, নলকূপ দিয়েছে তো ওই রাজনীতির জায়গার মধ্যে করে নিয়েছে, ওটা জনসাধারণ ব্যবহার করতে পারছে না। অনেক সরকারি জায়গা আছে, সরকারি জায়গায় নলকূপটা দিলে জনসাধারণ ব্যবহার করতে পারত। এটা সরকারি জিনিস সরকারি জায়গায় হওয়া ঠিক, পাবলিকের যাতে ব্যবহার হয়, ব্যক্তিগত জায়গায় না হওয়াই ভালো। সরকারি জায়গা কি আছে? হ্যাঁ, সরকারি জায়গা তো নিশ্চয়ই আছে। কথা বলবো ইন্দ্র আমাদের প্রতিনিধির সঙ্গে। ইন্দ্র, সরকারি টিউবওয়েল ব্যক্তিগত জায়গায় বসানোর অভিযোগ উঠছে, তৃণমূল নেতাদের বাড়িতে বসলো এই টিউবওয়েলগুলো। এই অভিযোগের পর কি অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন, কি হচ্ছে ব্যবস্থা? দেখো মিমি, একেবারেই অভিযোগ গ্রামবাসীদের, তাদের অভিযোগ একটাই যে সরকারি যে প্রকল্পের যে টিউবওয়েল বা কল, সেগুলো কেন নেতাদের বাড়িতে বসবে? সেগুলো সরকারি জায়গায় বা গ্রামের এমন একটা জায়গায় বসুক যেখানে সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে। ফলে গ্রামবাসীদের একটাই অভিযোগ, এই নেতাদের বাড়িতে অধিকাংশ, যেমন হেলাতবাম্বু গ্রাম পঞ্চায়েতের প্রায় 16টি টিউবওয়েলের মধ্যে 13টি দেখা যাচ্ছে নেতাদের বাড়িতে বা বাড়ি সংলগ্ন এলাকায় বসেছে, একেবারে রায়তি জমিতে বা তাদের নিজস্ব জায়গায় বসেছে। সাধারণ গ্রামবাসীরা একটাই প্রতিবাদ জানিয়েছে যে এই সরকারি প্রকল্পের যে টিউবওয়েল, সেগুলো সরকারি জায়গায় বসুক। কিন্তু এদিক থেকে একটা সমস্যা রয়েছে যে একেবারেই সরকারি জমি না থাকলে সেক্ষেত্রে রায়তি জমিতে টিউবওয়েল বসাতে হয়, সেক্ষেত্রে গ্রামবাসীদের সমস্যা হতে পারে। তবুও প্রশাসন বা জেলা পরিষদের সভাধিপতি তিনি এবং স্থানীয় বিডিও তিনি বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন এবং তিনি বলেছেন যে যেখানে সরকারি জমি পাওয়া যায় না সেক্ষেত্রে রায়তি জমিতেই এই টিউবওয়েল বসানো সিদ্ধান্ত নেওয়া হয়, ফলে সেই টিউবওয়েল সাধারণ গ্রামবাসীরা ব্যবহার করবে।
কিন্তু দেখা যায় যে গ্রামবাসীদের একাংশ প্রথমে রাজি হলেও পরবর্তীকালে সেই টিউবওয়েল গ্রামবাসীদের ব্যবহার করতে দেয় না। আর এই কারণেই গ্রামবাসীদের অভিযোগ যে সরকারি জায়গায় এই কলগুলো সরকারি কল বসানো হোক, যাতে সাধারণ মানুষ সুযোগ সুবিধা পাওয়ার পর এবার কি ব্যবস্থা নেয় প্রশাসন সেটাই এখন দেখার। অনেক ধন্যবাদ ইন্দ্র। আপনার বাড়িতে একটা টিউবওয়েল হয়েছে, সরকারি টিউবওয়েল? হ্যাঁ হয়েছে। কিভাবে হলো এটা? ওটা একটা আলোচনা করে পাড়ার লোক নিয়ে যখন আমাদের মিটিং হয়েছিল, ডাকা হয়েছিল, দিয়ে সেইখানে ওই যে আমাদের জলের সমস্যা, এখানে সেই জলের সমস্যার জন্য ওখানে তখন জায়গা কেউ দেয় না, সবাইকে ওখানে বলা হয়েছে পাড়ার সবাই মিলে। তখন বললে তাহলে এইখানে দাও, তখন বললি তাহলে ঠিক আছে, আমার জায়গা কেউ দেয় না, আমি জায়গা দিয়েছি, তখন ওইখানে করাছে। এটা আমাদের সরকারি জায়গা, সেখানে বসানোর নিয়ম, রাইয়তি জমিতে বসানোর নিয়ম নেই। প্রপার যেটা লিগাল প্রভিশনস আছে সেই ক্ষেত্রে যারা হয়েছে সেই লিগাল প্রভিশনস অনুযায়ী আমি ব্যবস্থা। ইঞ্জিনিয়ার সাহেবকে এটা নিয়ে কমিটি ফর্ম করিয়েছি, কমিটির রিপোর্ট যেটা আসবে তার ভিত্তিতে আমি অ্যাকশন নেব। न्यूज फ्लैश निवेदन करছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। আপনি বলে এসছেন, আমি বলতে পারবো না আপনাকে জিজ্ঞেস করতে পারবো না? আপনি প্রভাব মিথ্যে কথা কি করে বললেন? গায়ে হাত দেওয়া, তাই কি? বহু লোক ছিল। আমি প্রথম জিজ্ঞেস করলাম, আপনি আমার বাড়ির দূরে 500 মিটারের মাথায় মিটিং করে আপনি বলেছিলেন আমার অসাধ্য উপায়ে আমার 2টি ফ্ল্যাট কেনা আছে কলকাতায়, আমার মেয়ের 3rd ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে, দুটোর একটাও ঠিক নয়। তাহলে আপনি আমায় দেখান ফ্ল্যাট চাবি কোথায় আছে আমার। ও যদি অধ্যক্ষ জানায় আমি জানাবো, আবার আমি জানিয়ে। আর আমি যখন বলেছিলাম বহু লোক ছিল, একটা লোক ছিল। বিধানসভায় শুভেন্দুকে শারীরিক নিগ্রহের চেষ্টার অভিযোগ, পূর্বস্থলীর টিএমসি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দুজনের কাছ থেকে তিনি নালিশ পেয়েছেন, তদন্তের পরে রিপোর্ট প্রকাশ করা হবে। নিট প্রশ্ন ফাঁস নিয়ে প্রস্তাব পাস বিধানসভায়। নিট প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনা, তারপর প্রস্তাব পাস। প্রশ্ন ফাঁসের শিকড় অনেক গভীরে, তোপ ব্রাত্য বসু। জোরালো মেডিকেলে ফের রাজ্যভিত্তিক প্রবেশিকার দাবিও। যেটা মনে হচ্ছে যে কেন্দ্রীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে যে পরিমাণ অভিযোগ, অস্বচ্ছতা এবং দুর্নীতি, ইতিমধ্যেই গোটা ভারতবর্ষ এটা নিয়ে আলোড়িত হয়েছে। সেটা একটা ভয়াবহ ঘটনা। এইটাই বিধানসভার ওই মোশনের মূল আলোচ্য বিষয়। ব্যঙ্গ করে, বাঙালি অপছন্দ করে, কিন্তু এই পর্যায়ে নিয়ে যাবে সেটা খুব দুর্ভাগ্যের। কেননা যেটা বলতে চাইলেন যে বাংলায় যদি দুর্নীতি হয় তাহলে কেন্দ্রীয় সরকার কেন করবে না, এটা যদি মূল কথা হয় তাহলে ওরা স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ ওরা দুর্নীতিগ্রস্ত। নিট কেলেঙ্কারির পর ফিরল হুঁশ, প্রশ্ন ফাঁসে অবশেষে পদক্ষেপ বিহার সরকারের। বিল পাস বিধানসভায়। নিট কেলেঙ্কারিতে সিবিআই তদন্তে বিহার যোগের প্রমাণ স্পষ্ট। প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নয়া বিলে দোষীদের 10 বছরের কারাদণ্ডের সুপারিশ। প্রশ্ন ফাঁসে দোষীদের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা। মোদির বাজেটে বাংলাকে বঞ্চনা, মঙ্গলবারই বাজেট নিয়ে সরভান মমতা। বুধবার রাজ্যসভায় ভাষণে পাল্টা তোপ নির্মলা সীতারামনের। গত 10 বছরে বাংলায় কোনো কেন্দ্রীয় যোজনার বাস্তবায়ন হয়নি, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। ভোট का टाइम में बड़ा बड़ा बात करते हैं, हो जाने का बाद दार्जिलिंग को भूल जाता है, ये उसको नेचर है। The TMC questioned the budget, saying, oh, nothing has been given to Bengal. Let me just highlight the fact that the several schemes given by Honorable Prime Minister in the last 10 years have not even been implemented in West Bengal. Health insurance. And you have the audacity to ask me now? Bengal should correct its rules.
सबका साथ सबका विकास বদলে হয়েছে जो हमारे साथ हम उनके साथ। স্পষ্ট ভাষায় বিজেপির নীতি স্পষ্ট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃতীয় মোদী সরকারের বাজেটকে আক্রমণ শানাতে গিয়ে শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যকেই হাতিয়ার করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়ে বললেন শরিক দলগুলিকে তুষ্ট করতেই এই বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট আসলে দেশবাসীর সঙ্গে প্রতারণা। BJP promised अच्छे दिन before coming to power. They have betrayed the citizens, they have betrayed the housewives, betrayed daily wage earners. এবার আপনাদের দেখাবো বাঁকুড়া শহরে প্রমোটার রাজের ছবি। কাঠজুড়ি ডাঙ্গার রবীন্দ্রপল্লীতে রীতিমতো নাভিশ্বাস উঠছে বাসিন্দাদের। নিকাশি নালার কালভার্ট বন্ধ করে সেখানে জমি দখলের অভিযোগ, ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। যন্ত্রণায় সাধারণ মানুষ। দেখুন কিভাবে জমা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। প্রিয়ব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, মানে এই কালভার্টের মুখটা এভাবে বন্ধ করে দেওয়া হলো কেন? কারা রয়েছে এর পিছনে? কি অভিযোগ করছেন এলাকার মানুষ? দেখো, এক শ্রেণীর প্রমোটার এই দৌরাত্ম্য এবং এই প্রমোটারের দৌরাত্মেই কালভার্টের মুখের যে অংশ, যে জায়গা দিয়ে জলটা বেরিয়ে যেত, সেই জলকে বন্ধ করে দেওয়া হয়েছে কালভার্টের অংশের। এবং এই জল বন্ধ হওয়ার ফলেই কালভার্টের যে অপর প্রান্তের যে অংশ, সেই কাঠজুড়িডাঙ্গার যে রবীন্দ্রপল্লী এলাকা, সেখানের প্রায় 40 থেকে 45টি পরিবার তারা কিন্তু দুর্ভোগে ভুগছেন। তারা দাবি করছেন এই প্রমোটার তার জমিকে বাঁচাতেই এইভাবে কালভার্টের জলকে রুদ্ধ করেছে, যাতে তার জমিতে জল চলে যাওয়া যায় এবং তিনি তার জমির মূল্য পান। এবং সেই কারণেই তিনি দাবি করেছেন যে এলাকার মানুষ যেখানে বারবার ধরে পঞ্চায়েত থেকে জেলাশাসক পর্যন্ত তদবির করেছেন, তারপরেও কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং যে জল যন্ত্রণার ছবি তুমি দেখতেই পাচ্ছ যে বেশ কিছু মানুষ জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। যারা যাতায়াত করছেন তারাও প্রায় হাঁটু সমান জলে যাতায়াত করছেন এবং বাড়ির ভিতরেও জল ঢুকে গেছে বেশ কিছু জায়গাতে। কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে ব্যাঙ এবং যেসব জলজ প্রাণী সেরাও কিন্তু গাড়ির ভিতর ঢুকে যাচ্ছে, এমনটা অভিযোগ। এবং স্কুল থেকে সব শুরু করে সবকিছুই তারা কিন্তু বন্ধ করে দিয়েছেন এই জল যন্ত্রণার ছবির কারণেই। এবং তারা চাইছেন এই প্রমোটারি রাজ বন্ধ হোক এবং এই যে কালভার্ট সেটা অবিলম্বে খুলে দেওয়া হোক। এবং প্রমোটার যে তিনি দাবি করেছেন কোনোভাবেই কালভার্টের অংশ বোঝানো হয়নি, তিনি তার জমির অংশে। এই অভিযুক্ত প্রমোটার তিনি অভিযোগ অস্বীকার করছেন পুরোপুরি। কি বলছেন শুনবো। অন্যদিকে জেলা পরিষদ আশ্বাস দিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার। কালভার্ট আপনি বন্ধ করেননি? না, কালভার্ট বন্ধ করেনি, কালভার্ট তো খোলাই আছে। কালভার্টের থেকে সাইডে যে জায়গা যাচ্ছে, যেদিকে যাচ্ছে সেই দিকগুলো বন্ধ করা হয়েছে। জলটা বন্ধ হয়েছিল, জলটা বন্ধ হওয়ার পর ওইদিকে যারা বলছেন যে ওই কালভার্টটা বন্ধ করে দিয়েছেন আপনি। না না না, আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসেনি, কিন্তু আপনারা যখন মানে জানালেন এই ব্যাপারটা নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন মানুষের অসুবিধা করে কোনো কাজই করা যাবে না, সেটা সরকারি কাজই বলুন আর যেভাবেই বলুন। তো সেক্ষেত্রে যদি মানুষের অসুবিধা হয়ে থাকে এবং এরকম কোনো কাজ হয়ে থাকে, সেটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হোক সেটা আমরা চেষ্টা করব। এবং আমি আমার তরফ থেকে যেখানে যেভাবে বলার বা যা জানানো, গ্রাম পঞ্চায়েতকে বা পঞ্চায়েত সমিতিকে, লোকাল থানা যারা আছেন ওনাদেরকে নিশ্চয়ই আমরা জানাবো, যত দ্রুত সত্ত্বর এই সমস্যাটি যেন সমাধান করা যায় সেটা চেষ্টা করবো। আমরা নিউজ 18 বাংলায় আপনাদের দেখিয়েছিলাম যে বাগদায় পুরনো বাজারে কিভাবে রাস্তা তৈরির কাজ থমকে গেছিল, কারণ এই জায়গায় সরকারি জমিতে একটা দোকান ছিল, যে দোকানটা ভাঙা যাচ্ছিল না। আর এই দোকানটা কার? এই দোকান ছিল পঞ্চায়েত সদস্য, তৃণমূল পঞ্চায়েত সদস্য গোপা রায়। আমরা এই খবর দেখাই যে কারণ রাস্তার কাজ থমকে রয়েছে এই দোকানের জন্য। খবর দেখানোর পরই নড়েচড়ে বসে প্রশাসন, যদিও গোপা রায় পঞ্চায়েত সদস্য তিনি নিজেই এই দোকান ভেঙে দিয়েছেন। অনিরুদ্ধ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, আমরা এই খবর দেখিয়েছিলাম বেশ কয়েকদিন ধরে যে রাস্তা তৈরির কাজ থমকে রয়েছে, শেষ পর্যন্ত এই দোকান নিজেই ভেঙে দিলেন গোপা রায়। আর তাহলে কোনো সমস্যা নেই রাস্তা তৈরির ক্ষেত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত 22শে জুলাই আমরাই খবর দেখিয়েছিলাম, নিউজ 18 বাংলায় খবর সম্প্রচার হয় যে বাগদা পুরনো বাজারে একটি জেলা পরিষদের রাস্তা নির্মাণ হচ্ছিল, যেটা স্বাধীনতার পর থেকে এলাকার সাধারণ মানুষের দাবি ছিল এই রাস্তার। সেই রাস্তা ব্যবস্থা করেছেন, অর্থাৎ রাস্তা জেলা পরিষদের অর্থে নির্মাণ হচ্ছে, কিন্তু সেই রাস্তা নির্মাণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় রাস্তার মুখে থাকা পিডব্লিউডির উপরে তৃণমূল নেত্রী অর্থাৎ পঞ্চায়েত সমিতির সদস্য, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের একটি দোকান ছিল পিডব্লিউডির উপরে। দীর্ঘদিন তিনি সেই দোকানটা ভেঙে নিচ্ছিল না। এলাকার মানুষের অভিযোগ ছিল সেই দোকান না ভাঙার কারণেই
রাস্তা তৈরিতে ব্যাঘাত ঘটছিল, বিড়ম্বনায় পড়ছিল রাস্তা তৈরিতে। সেই কারণে তারা অভিযোগ তুলেছিল যে পঞ্চায়েত সমিতির সদস্যের ঘরের জন্য রাস্তা তৈরিতে ব্যাঘাত ঘটছিল। সেই খবর আমরা সম্প্রচার করতেই প্রশাসনের তরফ থেকে নড়েচড়ে বসে এবং গোপা রায় নিজেই সেই ঘর ভেঙে নিয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছিলেন তার আগেই যে আমি ঘর সরিয়ে নেব। আমাদের খবর দেখানোর পরে তিনিও নড়েচড়ে বসেন। এ বিষয়ে কিন্তু বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার ধন্যবাদ জানিয়েছেন নিউজ 18 বাংলাকে। তিনি জানিয়েছেন এলাকার মানুষের এই রাস্তা উপকারে আসবে। এলাকার মানুষ, আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। এই ঘটনার পরে কিন্তু যথেষ্ট রকম সাড়া ফেলেছে এলাকায়, কারণ এলাকার সাধারণ মানুষও ধন্যবাদ জানিয়েছে নিউজ 18 বাংলাকে। একদমই, অনেক ধন্যবাদ। এই রাস্তার কাজের বাধা সৃষ্টি হয়েছিল, আপনারা নিউজ দেখানোর পরই তৎপরতা দেখিয়ে সে তার পিডব্লিউর সামনে যে ঘর ছিল সে পরিষ্কার করে নিয়েছে। এখন রাস্তা নিউজ 18 সংবাদে দেখানোর পরপরই পাবলিক যেমন সচেতন হয়েছে এবং যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা তৎপরে ঘরটাকে সরিয়ে নিয়েছেন। এই জন্য বাগদার মানুষ আপনার সংবাদ মাধ্যমকে খুব ধন্যবাদ জ্ঞাপন করছে। দীর্ঘদিন ধরে মানুষের সমস্যা ছিল এবং বিশেষ করে আপনার আসার পর প্রশাসন তৎপর হয়েছে এবং যারা ওই কাজে বাধা দিচ্ছিল তারাও তৈরি করে কাজগুলো সরিয়ে নিয়েছেন। আর এবার আপনাদের দেখাবো ফুটপাত দখলমুক্ত করতে বালুরঘাটে অভিযান। ভেঙে ফেলা হলো ফুটপাতে থাকা তৃণমূলের অফিসও, ভেঙে দেওয়া হয় একাধিক দোকান। উচ্ছেদের জন্য একাধিকবার নোটিশ দেয় পুরসভা। আজ পুলিশকে নিয়ে অভিযান চালায় পুরসভা। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, ফুটপাত দখলমুক্ত করতে তৃণমূলের পার্টি অফিসও ভেঙে দেওয়া হলো, রেয়াত করা হলো না? একদমই দেখো, বালুরঘাট শহর জুড়ে এই ফুটপাত দখলমুক্ত যে অভিযান সেটা কিন্তু চলছে বেশ কিছুদিন ধরেই। আজ বালুরঘাটের চকঢুকি এলাকাতে সেই যে দখলমুক্ত করার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমা পার হয়ে যাওয়ার পরে আজ ফের সেখানে অভিযানে নামে পৌরসভা এবং বিভিন্ন আধিকারিকরা। সেই সময় কিন্তু দেখা গেল যে রাস্তার ধারে বেশ কিছু পাঁচিল বা দোকান যেগুলো ছিল সে তাদেরকে যেমন পৌরসভার তরফ থেকে সময় দেওয়া হলো একদিনের, পাশাপাশি কিন্তু অনেক জায়গা দেখা গেল বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। ঠিক সেইভাবেই বালুরঘাটের চকটুকিতে অবস্থিত টাউন যে পার্টি অফিস তৃণমূলের, সেই পার্টি অফিসও কিন্তু বেশ কিছুটা অংশ ভাঙা পড়ছে, সেখানে মার্কিংও করা হয়েছে, সেটা দেখা গেল ভাঙা হয়নি। সেখানে কিন্তু চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে সেই পাঁচিলের কিছু অংশ ভেঙে দেওয়া হয়। এরপরে তৃণমূলের যে স্থানীয় নেতৃত্ব তারা এসে একদিন সময়সীমা নেন, সেই একদিন সময়সীমা তাদেরকে দেওয়া হয় এবং অতএব আগামীকাল সেই তারা কিন্তু যে যতদূর অব্দি ভাঙা পড়ছে সেইটাকে তারা ভেঙে দিবে। এইভাবেই কিন্তু সেখানে বিজেপির পার্টি অফিস রয়েছে, আরএসপি পার্টি অফিস রয়েছে। যদিও আরএসপি আগেই ভেঙে নিয়েছে, বিজেপির তরফ থেকে যেটা জানা গেছে যে তারা একদিন সময় নিয়েছে, তারাও আগামী কালকের মধ্যে ভেঙে দিবে। এখানে কিন্তু রেয়াত করা হচ্ছে না কাউকেই, যে যেহেতু এই মুখ্যমন্ত্রীর নির্দেশ যে ফুটপাত দখল মুক্ত করতে হবে, সেই কারণেই কিন্তু পুরো রাস্তা এবং পুরো এলাকা কিন্তু দখল মুক্ত করা হচ্ছে। ধন্যবাদ অনুপ। যে সকল জায়গাগুলো এখনো পর্যন্ত মানে এনক্রোচমেন্ট রয়েছে সেই সকল জায়গাগুলোকে আজকে ভ্যাকেন্ট করছি এবং এখন আমরা যেটা আছে তৃণমূলের যেটা ব্লক এবং টাউন অফিস সেখানে রয়েছে, সেখানকারও যে মেজারমেন্টটা সেটা করা ছিল, যেহেতু এখানেও আমরা দেখতে পাচ্ছি এবং ওনারা নেতৃত্ব যারা আছেন তৃণমূল কংগ্রেসে তারাও বললেন যে আগামী কালকের মধ্যে সেই জায়গাটা তারাও ক্লিয়ার করে দেবে। পাথর প্রতিমার গোবর্ধনপুরে প্লাবন পরিস্থিতি, সেখানে বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। জলমগ্ন হয়ে পড়েছে গোবর্ধনপুরের বহু বাড়ি। দেখুন প্লাবন পরিস্থিতি, ঘর ছাড়া 100 পরিবার, পুরো গ্রাম জলের তলায়, নোনা জলের তলায়। কয়েকশো বিঘা চাষের জমি, গবাদি পশুদের নিয়ে এলাকা ছাড়ছেন গ্রামবাসীরা। পুকুরে নোনা জল, ফলে প্রচুর মাছ মারা গিয়েছে। পূর্ণিমার কোটালের জেরে সমুদ্র বাঁধ ভেঙে নোনা জলে প্লাবিত পাথর প্রতিমার গোবর্ধনপুরের বিস্তীর্ণ এলাকা। বিশ্বজিৎ হালদার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আজ কি অবস্থা?
হ্যাঁ দেখো, আজকেও একই পরিস্থিতি হয়ে রয়েছে, অর্থাৎ যে বাঁধটির কথা বলা হচ্ছে সেই বাঁধটি বঙ্গোপসাগরের সমুদ্র বাঁধ, এবং সেই বাঁধ একেবারে কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে, এবং তার কারণে যে জোয়ার ভাটার সময় কিন্তু গ্রামে জল ঢুকছে এবং আবার জল বেরোচ্ছে। এই পরিস্থিতিতে কিন্তু প্রায় 100টি পরিবার কিন্তু অন্যত্র সরে গিয়েছে। প্রশাসনিকভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় শিফট করে নিয়ে যাওয়া হয়েছে। যেটা ঘটনা যেটা ঘটলো, এই যে বাঁধটি যেটা কথা বলা হচ্ছে, এটা কিন্তু 2023 সালে কিন্তু এই কাজটা কমপ্লিট করে সরকারের তরফ থেকে, এবং 44 কোটি টাকা খরচা হয়। এবং তারপর যেটা দেখা গেল, এই যে পূর্ণিমার যে ভরা কটাল গেল, যেভাবে সমুদ্রে জল বেড়েছিল এবং যেভাবে জলোচ্ছ্বাস হয়েছে, একেবারে সম্পূর্ণ বাঁধটা কিন্তু ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে গিয়েছে। এবং তার কারণে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে গোবর্ধনপুর যে দক্ষিণ অংশ রয়েছে সেই সমস্ত এলাকাতে। মানুষ যেটা অভিযোগ করছে যে ওইখানে যে সমুদ্র যে বাঁধ হয়েছে, সেটা যে যখনই এরা কাজ করে তখন কিন্তু বর্ষাকাল বা শুকনো সময় এরা কাজ করে না, এবং যার কারণে কিন্তু আজকে যে বাঁধটি নির্মাণ করা হয়েছিল 1 বছর আগে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। তারা আতঙ্কে রয়েছে যে ওই এলাকায় আর থাকতে পারবেন কিনা। মিমি, ধন্যবাদ। খুব আতঙ্কে আছি, আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয়। নদীবাঁধ ভেঙে আজকের 1 সপ্তাহ পরপর জলটা আসছে, আমাদের বাড়িতে এসে ঢুকে গেছে। আমরা এখনো সরকারি কোনো সাহায্য পাইনি। আমরা গৃহবন্দী, জোরের সময় দেখা যাচ্ছে না, প্রচুর ঢেউ, প্রাণে বাঁচার জন্যই ঘর ছেড়ে চলে যাচ্ছে। ঘর বাড়ি সব ডুবে গেছে। 97 লক্ষ টাকার কাজ ভাঙতে ভাঙতে এখন জায়গাটা টোটাল বাঁধটা এখন মানে 1200 মিটার কাজ টোটাল নষ্ট হয়ে গেছে। যেদিক দিয়ে ঢেউটা এবার অ্যাঙ্গেল ভাবে আসে, এই মুখটাকে গাঢ় করার চেষ্টা করা নেই, এভাবে পুরো 1200 মিটার কাজ নষ্ট করে দেওয়া হলো। এই মুহূর্তে প্রায় 100 ফ্যামিলি জলের তলায়। এটাকে সবাই খুব চেষ্টা করছে যাতে করে এই ভার্নাবল পয়েন্টটাকে ঠেকানো যায়। অদূর ভবিষ্যতে এই জায়গাটাকে যদি না ঠেকাতে পারে, তাহলে এই সমস্ত সুন্দরবনের যে দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো, এগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। নিউ নেচারে বাঁধ করার জন্য ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থাও নিয়েছে। খুব দ্রুত গতিতে এই জায়গাটাকে রিকভারি করা যায়। এখানকার মানুষজনকে পুনর্বাসন দিয়ে নতুনভাবে বাঁধ তৈরি করার প্ল্যানিংও হয়েছে। এবারের বাজেটে ভাঙন রোধে কোনো দিশা নেই, তাই হতাশ মালদার নদীপাড়ের বাসিন্দারা, ক্ষুব্ধ মানিকচক, বৈষ্ণবনগর, রতুয়া, বামনগোলার মানুষ। প্রতি বছর ভাঙনে ভিটেমাটি হারাচ্ছেন অসংখ্য মানুষ। ভাঙন রোধে বাংলার কোনো বরাদ্দ না থাকায় ক্ষোভ। রাজ্যে ভাঙন জর্জরিত এবং বিধ্বস্ত জেলার অন্যতম মালদহ। প্রতি বছর ভাঙনে ভিটেমাটি হারাচ্ছেন এই জেলার অসংখ্য মানুষ। কিন্তু কেন্দ্রীয় বাজেটে প্রতিবেশী বিহারের বন্যা নিয়ন্ত্রণ এবং ভাঙন রোধের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হলেও এ রাজ্যের জন্য কোনো রকম ঘোষণা নেই। কথা বলবো আমাদের প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কি বলছেন মালদাবাসী? একদমই, দেখো মালদা কিন্তু রাজ্যের যে বন্যা ভাঙন প্রবণ যে জেলাগুলি তার মধ্যে অন্যতম, প্রথমের সারিতে মালদা। প্রতি বছর এখানে হাজারে হাজারে মানুষ ভিটেমাটি হারিয়ে সর্বস্ব খুইয়ে বসছেন। আর সম্প্রতি যে এলাকায় সবচেয়ে বেশি ভাঙন, রতুয়ার বিলাইমারি, তার 1 কিলোমিটারের মধ্যে বিহারের কোসি নদী। যে বিহারে যে কোসি নদীর বন্যা নিয়ন্ত্রণ, ভাঙন রোধের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, অথচ 1 কিলোমিটার দূরে যেখানে ব্যাপক ভাঙন, রতুয়ার কান্তুতলায়, সেখানে কিভাবে ভাঙন রোধ হবে তার কোনো দিশা নেই। মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এই এলাকা থেকে নির্বাচিত। আবার যদি মালদা দক্ষিণ দেখো, সেখানে মানিকচক, বৈষ্ণবনগর এইসব এলাকা ভাঙন প্রবণ। ফি বছর গঙ্গার ভাঙনে তারা সমস্যায় পড়েন। আর বারবারই বলা হয় যে গঙ্গা একটা জাতীয় নদী, তাই এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে ভাঙনকে, আর এইভাবেই ভাঙন রোধ করতে হবে। দিন কয়েক আগেও বিহার, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের 3 রাজ্যের যৌথ সমীক্ষক দল নদীবক্ষে সমীক্ষা চালিয়েছিলেন কিভাবে একযোগে ভাঙন প্রতিরোধ করা যায়। তা নিয়ে কিন্তু একটা সহমতেও আসছিলেন বিশেষজ্ঞরা। সেই অবস্থায় বিহারের জন্য প্যাকেজ, আর এ রাজ্যের ভাড়ার শূন্য। এ রাজ্যে ভাঙন কিভাবে নির্মূল হবে, কিভাবে ভাঙন প্রতিরোধ হবে, এতেই খুব হতাশা ছড়ে পড়লো। আজকে আমরা বারবারই কথা বললাম ভাঙন বিধ্বস্তদের জন্য, তারা কিন্তু একদম চূড়ান্ত হতাশ। তারা প্রশ্ন তুলছে কেন্দ্র রাজ্যের সম্পর্ক যাই হোক, তারা সাফারার হবেন কেন? ঠিক তাই। অনেক ধন্যবাদ সেবক। বিহার আর আপনার অন্ধ্রপ্রদেশ পেল, বাকি স্টেট বঞ্চিত। তাদের মধ্যে আমাদের পশ্চিমবাংলা 10,000 কোটি টাকা দিয়ে আপনি, যেখানে নদীর মধ্যগতি যেখানে খুব কম কাটে,
নদী ভাঙনটা কম হয়, আমরা পড়ছি নিম্ন গতিতে, যেখানে প্রচুর ভাঙন হয় সেখানে কিছু নেই। কেন্দ্রকে এভাবে একটা রাজ্যকে বাদ দিয়ে দেওয়াটা উচিত হয়। নদীর ভাঙনে আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি, পশ্চিমবঙ্গের জন্য কিছু টাকা বরাদ্দ করা উচিত ছিল। অবশ্যই আশাবাদী ছিলাম আমরা যে আমাদেরও কিছু উন্নতি হোক, আমাদের নদীটা বাধা হোক। আমার এখানেও তো মানুষজন বসবাস করে। বিহারকে কিছু টাকা দিল, আমাদেরকে কেন দিল না? আমার সব বাড়ি ঘর ভেঙে কোথায় যাবো আমরা? আমরা তো আশা করেছিলাম যে আমাদের নদীটা বেঁধে দিবে। ভাঙন নিয়ে সারা বছরই এরকম বহু অভিযোগ থাকে, কিন্তু বাজেটে ভাঙনের জন্য কোনো বরাদ্দ নেই। রাজ্যের এই অভিযোগকে খারিজ করে উল্টে রাজ্যের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর। ভাঙন প্রতিরোধ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না। একমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার কারণে আজকে আমাদের এই ভাঙন রোধ করবার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাহায্য আমরা পাচ্ছি না। কেন্দ্রীয় সরকারের জলশক্তি বিভাগের মাননীয় মন্ত্রী তিনি বারবার বলেছেন রাজ্য সরকার থেকে আপনি চিঠি নিয়ে আসুন, একটা চিঠি করতে বলুন বা তাদের একটা ডিপিআর তৈরি করতে বলুন। রাজ্য সরকার কিভাবে এই ভাঙন রোধ করতে চায় এটা যদি আসে তাহলে আমরা রাজ্য সরকারকে সাহায্য করতে আমরা এখানে সবসময় প্রস্তুত আছি। আমি বারবার রাজ্য সরকারের কাছে আমার এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি, বলবার চেষ্টা করেছি, কিন্তু রাজ্য সরকার কোনো পদক্ষেপ নাই রাজ্য সরকারের। এবং এটা হচ্ছে রাজনৈতিক একটা বক্তব্য যে ডিপিআর পাঠানো হয়নি, তার জন্য টাকা দিচ্ছে না। বারবার আমরা ডিপিআর রেডি করে ইরিগেশন ডিপার্টমেন্টের যা যা প্রসেস আছে আমাদের সমস্ত প্রসেস করে দিয়ে আমরা গেছি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি সেভারেল টাইম উনি প্রাইম মিনিস্টারকে চিঠি লিখেছেন এবং টাকা দেওয়ার জন্য অনুরোধ করেছেন, কিন্তু একটা টাকাও মালদার জন্য বরাদ্দ হয়নি, ইভেন সারা পশ্চিম বাংলার জন্য বরাদ্দ হয়নি। তারপরেও কিন্তু কোনো কাজ আমাদের থেমে নেই। আমি ওনাকে অনুরোধ করব, ওনাদের সেচ দপ্তরের যিনি মন্ত্রী আছেন উনি বরঞ্চ ওনার সঙ্গে একটু যোগাযোগ করুন, যে এবার দ্বিতীয়বার মানুষ আপনাকে আবার বেছে নিয়েছে, অন্তত পক্ষে একটু তো কিছু করুন মালদার জন্য। বাজেটে নেই ঘাটাল মাস্টার প্ল্যানের উল্লেখ। মোদী সরকারের বাজেটে তাই হতাশ ঘাটালবাসী। ফি বছর বর্ষায় প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা 42 বছর আগে শিলান্যাস হলেও প্রকল্পের বাস্তবায়ন হয়নি এখনো। ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন সাংসদ দেব। রাজ্যের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন দেব। ভোটের পর সেচ দফতরের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। বৈঠকের পর ঘাটালে পরিদর্শন সেচ দফতরের আধিকারিকদেরও। ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নে এখন ভরসা রাজ্যই। সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুকান্ত, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করছেন এই ঘাটালের মানুষ, কি বলছেন তারা? হতাশ? দেখো, ঘাটালের বানভাসী মানুষ তারা যেটা দাবি করছেন যে ভিন রাজ্যে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তাদের এই অর্থমন্ত্রীর যে বাজেট, সেই বাজেটের নজর ছিল। তারা ভেবেছিলেন যে ঘাটালের জন্য হয়তো অর্থ বরাদ্দ হবে, কিন্তু তারা হতাশ হয়েছেন। তাদের দাবি যে দীর্ঘদিন ধরে তারা এই বঞ্চনার শিকার হচ্ছেন কেন্দ্রীয় সরকারের কাছে, কারণ কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দ করছেন না, তাই তারা ক্ষোভে ফুঁসছেন। এখন তাদের আশার আলো একটাই যে তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে একটি ঘোষণা করেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্যের অর্থেই হবে। সেই দিকেই তাকিয়ে রয়েছে ঘাটালবাসী। তাদের আশা যে মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যান করবেন এবং তারা এই বন্যা হাত থেকে রক্ষা পাবেন। অনেক ধন্যবাদ। ঘাটালবাসী মাস্টার প্ল্যানের দিকেই তাকিয়ে রয়েছে, কিন্তু এই নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছেই। কেন্দ্রীয় সরকার তো শুধুমাত্র ঘাটাল মাস্টার প্ল্যান এই স্কিমকে বঞ্চিত করেননি, ঘাটালবাসীকে বঞ্চিত, সারা বাংলাকে বঞ্চিত করেছে। রাজার কাজ প্রজাদের মনোরঞ্জন করা, এরা প্রজার গোলা টিপে মারছেন। আমাদের ঘাটালের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করে এবারকার নির্বাচনে দেখেছেন, ফলে তিনি যা কমিট করেছেন সে কাজ হবে। পার্লামেন্টে যিনি আমাদের ঘাটাল লোকসভার সাংসদ রয়েছেন, তিনি হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ভাবাননি বা এটা নিয়ে আলোচনা করেননি। ওনাদের দল নিজেরাই ঠিক করে নিতেন যে ঘাটালে কি উন্নয়ন করবে, পশ্চিমবাংলায় কি উন্নয়ন করবে। বর্তমান রাজ্য সরকার কেন্দ্রের তো পুরোপুরি বিরোধিতা করছে। রাজনীতিতে বিরোধিতা থাকবে ঠিকই, উন্নয়নের জায়গায় বিরোধী থাকা উচিত নয়। তো সেই জায়গায় রাজ্য সরকার সৎ ইচ্ছা দেখায়নি, সেই চিন্তাভাবনাও রাখেনি, যার জন্য আজকে এই পরিস্থিতি হচ্ছে। এর জন্য সম্পূর্ণ বাংলার তৃণমূল কংগ্রেসের সরকার
সেই সরকারই সম্পূর্ণভাবে দায়ী। ছন্দে ফিরছে চ্যাংড়াবান্ধা সীমান্ত। 4 দিন পর শুরু হলো আমদানি রপ্তানি, শুরু ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকায় কয়েকদিনে ব্যবসায় ক্ষতি হয়েছে 10 কোটিরও বেশি। আমদানি রপ্তানি শুরু হওয়ায় খুশি ব্যবসায়ীরা। শনিবার থেকেই মেন বর্ডারটা বন্ধ ছিল, আজকে 11:10 থেকে এক্সপোর্ট ইম্পোর্ট দুটাই চালু হলো। এতে আমরা খুব খুশি হয়েছি এবং বাংলাদেশের যারা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আছেন তারা জানিয়েছেন যে এখন আপাতত সকাল 11টার থেকে 3টে অবধি এক্সপোর্ট ইম্পোর্ট চালু থাকবে। অন্যদিকে পেট্রাপোল সীমান্ত খুলে গেল, আমদানি রপ্তানি শুরু হয়ে গেল পেট্রাপোল সীমান্তে। শুভঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, ব্যবসায়ীরা তাহলে এখন কিছুটা স্বস্তিতে? হ্যাঁ, একদমই মিমি। দেখো, গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে প্রবল অশান্তি ছিল, যার জেরে কমপ্লিটলি শাটডাউন ছিল বাংলাদেশ, তার প্রভাব পড়েছিল এ রাজ্যেও। কারণ এ রাজ্যের সঙ্গে এ রাজ্যের একাধিক বড় সীমান্ত রয়েছে, যেগুলো দিয়ে চ্যাংড়াবান্ধা, হিলি, পেট্রাপোল, মহদীপুর, সেই গেটগুলো দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চলতো। ভারতের সঙ্গে বাংলাদেশের যেমন বাণিজ্য চলতো, পাশাপাশি ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চলতো। কিন্তু এই যে বাংলাদেশে অশান্তি, যার জেরে গত শনিবার থেকে এই বাণিজ্য একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। বহু ট্রাক পণ্য নিয়ে এপারে যেমন আটকা পড়েছিলেন, পাশাপাশি যারা পণ্য নিয়ে বাংলাদেশে চলে গিয়েছিলেন সেই ট্রাকগুলোও আটকে পড়েছিল। বহু ট্রাক চালক সেখানে আটকা পড়েছিলেন। ফলে একটা অশান্তির আজ এপারে এসে লেগেছিল। চিন্তা ছিল কোটি কোটি টাকার লোকসান হচ্ছিল এই বাণিজ্য বন্ধ থাকার কারণে। কিন্তু গতকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপর আজ সকাল থেকেই বাংলাদেশের সঙ্গে সেই বাণিজ্য শুরু হয়। বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে যেমন বাণিজ্য হয়েছে, পাশাপাশি চ্যাংড়াবান্ধা সীমান্ত, হিলি সীমান্ত দিয়েও ট্রাক চলাচল করেছে পণ্য নিয়ে। ফলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন, এমনটা চলতে থাকলে তাদের যে ঘাটতি হয়েছে সেই ঘাটতি অনেকটাই মিটবে। মিমি, অনেক ধন্যবাদ শুভঙ্কর। অবশেষে বেনাপোল এবং পেট্রাপোলের যে আমদানি রপ্তানি দীর্ঘ কয়েকদিনের যে অস্থিরতা ছিল, বেনাপোল সারা বাংলাদেশে যে সমস্যার কারণে সেই অচল অবস্থাটা কেটেছে। ব্যবসা আবার আগের মতোই ছন্দে ফিরছে। বাংলাদেশ পোর্টের অব্যবস্থা যতক্ষণ না স্বাভাবিক পর্যায়ে আসবে ততক্ষণ ধীরে ধীরে চলবে। আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরতে 5-7 দিন এখন লাগবে। সিউড়ি পুরসভায় কাউন্সিলরের পদ নিয়ে আইনি জটিলতা দেখা দিয়েছে। কেন এই আইনি জট, জানবো সুপ্রতিম আমার সহকর্মীর কাছ থেকে। সুপ্রতিম, হ্যাঁ দেখো, একদমই সেটা হচ্ছে সিউড়ি পুরসভার যিনি আগেকার যিনি চেয়ারম্যান ছিলেন প্রণব কর, তিনি 2023 সালের আগস্ট মাসে তিনি কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে তিনি তার সিউড়ির যে 15 নম্বর ওয়ার্ডের তিনি তৃণমূল কাউন্সিলর ছিলেন সেই পদ থেকে এবং তার চেয়ারম্যান পদ থেকে তিনি কিন্তু ইস্তফা দেন, সদর মহকুমা শাসকের কাছে আবেদন করে। এবং তারপরে কিছুদিনের পরে তিনি কিন্তু আবার তিনি জানান যে তিনি কিন্তু 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে থাকতে চান এবং সেই মর্মে সিউড়ি পুরসভা একটা চিঠি দেন। যদিও সিউড়ি পুরসভা কিন্তু যে বিওসির যে মিটিং হয় ততক্ষণে কিন্তু তার দুটি যে পদ সেই পদ দুটি খারিজ হয়ে গেছে বলে জানায়। এবং তারপরেই কিন্তু এই প্রণব কর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এবং কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছে। সেই রায়ে বলা হয়েছে যে তাকে কিন্তু সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছে যে 15 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তাকে কিন্তু সেই 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে সিউড়ি পুরসভার তার দায়িত্ব বুঝিয়ে দিতে, অর্থাৎ 15 নম্বর কাউন্সিলর হিসেবে তিনি থাকবেন। যদি এই নিয়ে সিউড়ি পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন তারা এই রায় মানবেন না, তারা এই নিয়ে ডিভিশন বেঞ্চে যাবেন। অর্থাৎ এই নিয়ে কিন্তু একটা চাপানোতো শুরু হয়েছে সিউড়ি পুরসভার কাউন্সিলর। ওয়ার্ডের কর্মী সমর্থকরা আমার বাড়িতে আসে এবং জেলার 3-4 জন নেতা, জেলা নেতৃত্বে যারা আছে তারা আমাকে অনুরোধ করে যে কাউন্সিলরশিপটা তুমি ছেড়ো না। আমি 16 তারিখে একটা রিটিন উইথড্রল লিখিত দিই, তা সত্ত্বেও আমাকে না জানিয়ে 19 তারিখে চেয়ারম্যান এটা অ্যাকসেপ্ট করে। কোর্টের দ্বারস্থ হই, জানানোর পরে কোর্ট মান্যতা দিয়েছে যে আমি কাউন্সিলরশিপ থাকতে পারবো। কাউন্সিলর প্লাস চেয়ারম্যান দুটো রেজিস্ট্রেশন দিয়েছিল। মিটিং ডেকে চেয়ারম্যানটা প্রথমে অ্যাকসেপ্ট করি, তারপরে কদিনের মাথাতে আমরা কাউন্সিলরটা আমরা টোটাল বিওসি যারা মিটিং করে আমরা অ্যাকসেপ্ট করি। আমাদের যে মাননীয় বিধায়ক আছে তার নামে অসংখ্য কথাবার্তা বলেছিল, এই জন্য আমরা তড়িঘড়ি বিওসি সিদ্ধান্ত নিয়েছিলাম, মিডিয়ার সামনে আপনাদেরকে বলেওছিলাম। এবার অর্ডার কপি পাওয়ার পর আমরা ডিভিশনে যাব না কি করব, আমাদের জেলা কমিটি তাদের সঙ্গে আলোচনা করেন বলবো। এবার বনগাঁ একটা মর্মান্তিক খবর আপনাদের জানাই। পেয়ারা বাগানে বিদ্যুৎ স্পৃষ্ট কিশোর, দুর্ঘটনায় উত্তেজনা ছড়ায় বনগাঁর শ্রীপল্লীতে। ভাঙচুর চলে বাগান মালিকের বাড়িতে। অনিরুদ্ধ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো ডিটেলে জানাবেন। অনিরুদ্ধ, কি ঘটেছে?
দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল বনগাঁর শ্রীপল্লী এলাকায় পল্লীশ্রী এলাকায় এই ঘটনা ঘটে এবং পল্লীশ্রী এলাকায় অর্জুন রায় নামে এক ব্যক্তি তার পেয়ারা বাগানের পাশ দিয়েই তিনি পাকা প্রাচীর দিয়েছে, প্রাচীরের উপরে জিআই তারে তিনি বিদ্যুৎ সংযোগ করে রেখেছিল এবং তার পাশে একটি মাঠ আছে, সেই মাঠে খেলছিল বাচ্চারা এবং সেখান থেকে একটি বল চলে যায় পেয়ারা বাগানের মধ্যে। তন্ময় রায় নামে এক কিশোর সেই বল আনতে গেলে সে বিদ্যুৎপৃষ্ট হয় এবং গুরুতর আহত অবস্থায় সে এখন কলকাতাতে চিকিৎসাধীন। এই ঘটনা জানাজানি হতেই এলাকার বাসিন্দারা গতকাল রাতে ওই পেয়ারা বাগানের মালিক অর্থাৎ অর্জুন রায়ের বাড়িতে তারা চড়াও হয়, তার বাড়িতে ভাঙচুর চালায় এবং পরবর্তীতে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই এলাকায় যথেষ্ট রকম উত্তেজনা ছড়িয়েছিল, এলাকার সাধারণ মানুষ দাবি তুলেছে যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ অর্জুন রায়ের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিক এবং স্থানীয় কাউন্সিলরও এই ঘটনার নিন্দা করেছেন। ধন্যবাদ অনিরুদ্ধ। আমার ওয়ার্ডে একটা বাচ্চা ওখানে খেলতে যাওয়ার পর ওখানে খেলার সময় একটা বল চলে যায় বাগানের মধ্যে। এবার ওই বাগানে যাওয়ার পরে বলটা আনতে যাওয়াতে আমার ওই বাচ্চাটাকে কারেন্ট ধরে নেয়। তারপরে ওখান থেকে সাগর দত্ত হসপিটালে এখন ভর্তি আছে, আগের থেকে একটু ভালো আছে। অর্জুন রায়ের বাড়ি ভাঙচুর বলতে আমি এলাকার মানুষের কাছে শুনেছি, আমি জানি না বিষয়টা, কিন্তু এই রকম অমানবিক কাজ করেছে উনি, তাতে এলাকার মানুষ উত্তেজিত বসে এটা করে ফেলেছে, কিন্তু এটাও কাম্য নয়। ব্রিজ নেই, ফলে প্রাণের ঝুঁকি নিয়েই চলছে পারাপার। বর্ষায় চরম ভোগান্তিতে এলাকাবাসী, ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন গ্রামের মানুষ। কাঁসাই নদীর উপর ব্রিজের দাবি বহুদিনের। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ঘটনা। দিগ্বিজয় আমাদের প্রতিনিধি রয়েছেন। দিগ্বিজয়, ব্রিজের দাবি রয়েছে কিন্তু ব্রিজ নেই আর বাধ্য হচ্ছেন এলাকার বাসিন্দারা এইভাবে যাতায়াত করতে প্রাণের ঝুঁকি নিয়ে। একদমই এটাই কিন্তু চিন্তার বিষয়। যদিও এখনো নদীও জল আসেনি, কিন্তু বর্ষার সময় কিন্তু বছর কিন্তু এগুলো ঝুঁকি নিয়ে কখনো বাঁশের সাঁকো বা কখনো নৌকোতে পারাপার করতে হয়। তৈরি হচ্ছে না কেন? সমস্যাটা কোথায়? যেটা আমরা জানতে পারছি প্রশাসনিকভাবে যেটা দিগ্বিজয়, তোমার সঙ্গে আবার আমরা পরবর্তীতে যোগাযোগ করবো, তোমার কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না স্পষ্ট। এদিকে দ্রুত ব্রিজের আশ্বাস দিয়েছেন সাংসদ এবং বিধায়ক। দিদি আসবেন, দিদির যেরকম ভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা আপনারা শুনেছেন, দিদি বলেছেন করে দেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দিদি প্রথম মিটিং ঘাটালে যেদিন হবে ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে, তার মধ্যে তাবাগাড়িয়া ব্রিজটা থাকবে। অনেকটা কাজ এগিয়ে গেছে, আমি আমার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি না, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনারা এই তাবাগাড়িয়া ব্রিজ যখনই মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী প্রথমবার ঘাটাল লোকসভা কেন্দ্রে আসবেন, সেদিন তার মুখ থেকে শুনে নেবেন, ওনার মুখ থেকে শুনে নেবেন তাবাগাড়িয়া ব্রিজটা কবে থেকে শুরু হবে। তাবাগাড়িয়া ব্রিজ করতে গেলে যে ল্যান্ডটা অ্যাকোয়ার করতে হবে সেটা 6.5 একর, বেশি অ্যামাউন্ট ল্যান্ড নয়। সেটা নিয়ে কিভাবে ল্যান্ড অ্যাকোয়ার করা শুরু হবে, কত ফান্ড লাগবে, সেগুলো নিয়ে একটা বিস্তারিতভাবে মিটিং হয়েছে। তার মধ্যে নার্সারি যেটা বেরিয়ে এসেছে যে আপাতত তাবাগাড়িয়া ব্রিজ যখন তৈরি হবে ওখানে একটা বোর্ড লাগানো, মানুষকে সেন্সিটাইজ করার জন্য। যে সমস্ত ল্যান্ড ওনার আছে তার মধ্যে অনেকেই রাজি হয়ে গেছেন, অলরেডি রাজি হয়েছেন। খুব শীঘ্রই একটা মিটিং হবে। অ্যাম্বুলেন্স থাকলেও মিলছে না পরিষেবা। দুটো অ্যাম্বুলেন্স থাকলেও 6 মাস ধরে ব্যাহত পরিষেবা। কিন্তু কেন এরকম পরিস্থিতি জানবো সুকান্ত আমাদের প্রতিনিধির কাছ থেকে। সুকান্ত, খড়ার পুরসভার এই অবস্থা কেন? অ্যাম্বুলেন্স আছে কিন্তু পরিষেবা নেই। দেখো মিমি, খোয়ার পৌরসভা চেয়ারম্যান যেটা জানাচ্ছেন যে দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি দীর্ঘদিন আগে অকেজ হয়ে পড়ে রয়েছে, আরেকটি দীর্ঘ কয়েক মাস আগে অ্যাক্সিডেন্টের ফলে তাও মেরামতির জন্য পাঠানো হয়েছে। তার ফলেই ব্যাহত হচ্ছে এই অ্যাম্বুলেন্স পরিষেবা। আর খোয়ার পৌর বাসিন্দারা তারা অভিযোগ তুলছেন প্রায় 6 মাস ধরে তারা এই অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছেন না, যার ফলে দূর থেকে অর্থাৎ ঘাটাল থেকে তাদেরকে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হচ্ছে। অর্থাৎ সময়ে তারা অ্যাম্বুলেন্স পাচ্ছেন না, অর্থ বেশি যাচ্ছে। তারা চাইছেন দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হোক, কিন্তু খোয়ার পৌরসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অ্যাম্বুলেন্স পরিষেবা দ্রুত চালু করা হবে, কিন্তু তাদের আর্থিক একটু ওন ফান্ডের অবস্থা খারাপ আছে, তার ফলেই সমস্যা হচ্ছে। দ্রুত সেই সমস্যা মিটিয়ে তারা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করবেন। মিমি, অ্যাম্বুলেন্স দ্রুত সারানোর আশ্বাস দিয়েছেন পুর চেয়ারম্যান।